আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বললেন জনপ্রশাসন সচিব। অন্য বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব হবে না মন্তব্য। সাবেক ৩ সিইসি ও ১২ কমিশনার এবং শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজনের অভিযোগ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক বৈঠক, ১২২২ কোটি টাকা ব্যয় ধরে ৪ প্রকল্প অনুমোদন। আওয়ামী লীগের মতো কাজ করলে বিএনপিরও একই পরিণতি হবে, সতর্কতা ফখরুলের। অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাভারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার তাগিদ। এবং চেন্নাইয়ে আগামীকাল শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। নিজেদের সামর্থ্যের উপর আস্থা রাখছেন অধিনায়ক শান্ত। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাশিয়ায় ৮১৭ কেজি ওজনের দৈত্যাকার কুমড়া উৎপাদনের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মিক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, অভিযুক্তের সম্পত্তি ক্রোক করতে পারবেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে অন্য কোনো বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে না বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে বিশৃঙ্খলা দূর করা, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও চুরি ডাকাতি রাহাজানি বন্ধের সুপারিশ করে আসছিলেন অনেকেই। সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, বসতবাড়িতে ভাঙচুর এবং মাজারে হামলার ঘটনাও আলোচনায় আসে। এমনকি পুলিশের মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মন্তব্য করেন উপদেষ্টাদের কেউ কেউ। এই প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার, তখন এই ধরনের আদেশ দিতে হয়। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়া দরকার। দিস ইজ ভেরি সাময়িক, এবং এই আইনগুলো যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক, এর বাইরে কোনো ধারা নেই। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে সেনা কর্মকর্তারা সমন জারি, গ্রেফতারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা, অভিযুক্তের সম্পত্তি ক্রোক করা, মামলার তদন্ত ও ভ্রাম্যমাণ আদালতে বিচার করতে পারবে। একটা এমন মব হয়ে গেল, ডিসপাস করার জন্য ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করা যাচ্ছে না। লাইক দিস, টু বি ফ্র্যাঙ্ক, মোস্ট অফ দি রিলেটেড টু ল অ্যান্ড অর্ডার, এবং ল অ্যান্ড অর্ডার শব্দটা এত ওয়াইড, এটার মধ্যে আপনারা বোঝেন কি কি বিষয় ইমপ্লাই। কাউকে এমন এক সময় পিক করতে হবে, জরুরি মুহূর্ত, রাষ্ট্রীয় প্রয়োজনে জনগণের জানমাল রক্ষা করতে, ভেরি রেয়ার, ইফ নেসেসারি দেন জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো, যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে জনপ্রশাসন সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভক্তি এনে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। বলেছেন, কিছু উচ্চাভিলাষী সেনা অফিসারকে ব্যবসা ও অবৈধ আয়ের সুযোগ দিয়ে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল হাসিনা সরকার। তবে সেনাবাহিনীর জুনিয়র ও মধ্যম সারির অফিসারদের সাহসিকতা ও দেশপ্রেমের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে বলে পর্যবেক্ষণ তার। মাসরুর শাকিলের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর প্রধান ছিলেন। 2013-তে ছিলেন 9 ডিভিশনের জিওসি। 2018 সালে অবসর গ্রহণের পর সে সময়ের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে দুর্বল করে ফ্যাসিবাদ কায়েমের অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে সে সময় শেখ হাসিনার পদত্যাগ দাবি করে হয়েছিলেন বিরাগভাজন। শেখ হাসিনা যখনই সেনানিবাসে এসে তথাকথিত আমাদের যে পদোন্নতি বোর্ডগুলো হতো সেগুলোতে কিন্তু উনি সরাসরি বলতেন, আমি স্বাধীনতার সপক্ষের শক্তিকে পদোন্নতি দিব। স্বাধীনতার চেতনার যে ধোঁয়াটা, এটাতে এখন অফিসারদের মনের মধ্যে একটা সবসময় ভয়, শঙ্কা, ভীতি। কি করে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি অনুগত এবং এই সরকারের অনুগত এটা প্রমাণ করব। এটা প্রমাণের জন্য তারা তাদের নিকটস্থ অফিসার, বিভিন্ন আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী, আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক সৃষ্টি করা শুরু করে। এক পর্যায়ে সেটা এমন পর্যায়ে যায় যে টাকা পয়সার লেনদেনে পর্যন্ত চলে যায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক মনোবল ভেঙে দিতে শেখ হাসিনা কিছু অফিসারকে দুর্নীতিগ্রস্ত করার কৌশল নিয়েছিলেন বলে জানান সাবেক এই সেনা কর্মকর্তা। বিভিন্ন ধরনের জাতীয় উন্নয়নমূলক প্রজেক্ট হস্তান্তর করলেন, ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পেতে থাকল। এটার মূল চালক হলেন কিন্তু পর্দার অন্তরাল থেকে তারেক সিদ্দিকী, আর বাহিনী প্রধান সহ অন্যান্য যারা এটার সাথে ছিল সিনিয়র অফিসারেরা, তারা জানতো যে এই অর্থগুলো ভাগ হবে এই প্রজেক্টে। তারেক সিদ্দিকী, হাসিনার পরিবার, বিভিন্ন সিনিয়র অফিসার এবং এদের মাঝে। এতে করে এই দুর্বৃত্তায়ন, এই দুর্নীতি আমার প্রিয় সেনাবাহিনীকে গ্রাস করে ফেলল। আমি বলবো যে জেনারেল আজিজ এই টাইপের লোকেরা যারা আর্মিতে ছিল, তারা দেখলো যে এটা একটা সুযোগ অর্থবিত্তের মালিক হওয়া। তিনি মনে করেন, ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের সাথে দেশপ্রেমিক সেনা সদস্যদের একাংশের একাত্মতায় শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। সাধারণ সৈনিকদের বক্তব্য হলো, আমরা গ্রামে থাকি, আমাদের আত্মীয় স্বজন সেখানে থাকে। এই ছাত্রদেরকে হত্যা করে পরে গ্রামে গঞ্জে আমাদের আত্মীয় স্বজন, আমার বাপ মা, 14 গোষ্ঠী, সন্তান সন্ততি, এদের উপরে আক্রমণ, এটা আমরা নিতে পারবো না। অফিসারদের কথা হলো, কিছু সংখ্যক সিনিয়র অফিসারের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের দেশের মানুষকে হত্যা করতে পারি না। সাবেক সেনা কর্মকর্তা মনে করেন, সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের পাশে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকে থাকতে পারমাণবিক শক্তিধরও হওয়া প্রয়োজন। অন্যান্য অনেক দেশের মতোই যুব সমাজকে বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ 15 কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। একই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে সংসদ সদস্যদের। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল হকের আদালতে মামলা দায়ের করেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে সিনিয়র পুলিশ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে, তাদের বিরুদ্ধে মামলাটা আনছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়া ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব
নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। 2014, 2018, 2024-এ একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতে এনেছি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় টেস্ট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের AIBS এর প্রেসিডেন্ট। বৃহস্পতিবার নতুন গঠিত 6টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে 5টি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রিয়াজ ভার্চুয়ালি যুক্ত হবেন। অধ্যাপক আলী রিয়াজ নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই দেশে ফিরবেন বলে জানা গেছে। প্রকল্প পাশ করিয়ে টাকা ছাড় করে পিডি, ঠিকাদার এবং রাজনৈতিক প্রভুদের যোগসাজশে খরচের দিন শেষ হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা এই হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, অনিয়ম কিংবা অপচয় হলে বাস্তবায়নকারী মন্ত্রণালয়কে দায়বদ্ধ করার কার্যকর ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ। আপাতত পাঁচশালা পরিকল্পনা স্থগিত রাখার কথাও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রিজভিন আজের রিপোর্ট। 8 আগস্ট সরকার গঠনের 1 মাস 10 দিন পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে রাজনৈতিক সরকারের আমলের মতো প্রকল্পের ছড়াছড়ি ছিল না। 1222 কোটি টাকা ব্যয় ধরে মাত্র 4টি প্রকল্প অনুমোদিত হয়। প্রথমে যে আস্তে যেতে হচ্ছে এটা দুটো কারণে, একটা হলো যে আমাদের হাতে একদম তৈরি প্রকল্প নেই, যে কারণে সেটা আগেই বলেছি। আরেকটি হলো যে এখন কিছুদিন আস্তে আস্তেই আমরা চলব, কিছুদিন পরে আমরা একটু হিসাব করব আমাদের সম্পদ কত এবং আমরা আসলে বৈদেশিক সাহায্য কীরকম পেতে পারি এই অর্থ বছরে। তখন আমরা শেষের আরও 4-5 মাস পরে তখন বুঝতে পারবো আসলে আমাদের উন্নয়ন বাজেট কতটুকু হওয়া উচিত। এই মুহূর্তে দরকারি নয় এমন প্রকল্প বাছাই করে বন্ধ রাখা কিংবা বাদ দেওয়ার কাজ করছে সরকার। প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো। উন্নয়ন বাজেটে ব্যয়ের পরিমাণ বা বাজেটের আকারের থেকে ব্যয়ের গুণগত মান আমাদের কাছে অনেক অনেক বেশি জরুরি বিষয়। এত কিছু যাচাই বাছাইয়ের পর যখন একনেক পাশ হয়ে গেল, তখন তো এই ঠিকাদার আর যিনি প্রজেক্ট ডাইরেক্টর আর মন্ত্রণালয় মিলিয়ে তো নিজের মতো করেই করতেন। আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে আমরা অন্তত সে ধরনের অর্থের অপচয় করব না। তো এইটুকু আত্মবিশ্বাস আমাদের না থাকলে আমরা এখানে এসেছি কেন? তবে আসার কথা, উন্নয়ন সহযোগীরা অর্থায়ন করতে মুখিয়ে আছে। দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে, কেন আমি জানি না। অনেকগুলো যেমন USAID বলছে তোমরা যে কোনো প্রকল্প আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। রাজনৈতিক সরকারের সব প্রকল্পই খারাপ, এটা ভাবার কোনো কারণ নেই, মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক রনি হত্যা মামলায় গ্রেফতার কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হোক সেটা সরকারও চায় না। কেউ যদি মনে করে মামলার মাধ্যমে হয়রানি হচ্ছে সেটা তথ্য মন্ত্রণালয়কে জানাতে বলেছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বা যারা জুলাই হত্যাকাণ্ডে লেখনির মাধ্যমে তথ্য দিয়ে উস্কানি দিয়ে সহায়তা করেছে, জনমত তৈরি করেছে, তারা সাংবাদিক, কবি, লেখক বা শিল্পী যেই হোক রেহাই পাবে না। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী চলচ্চিত্র সেন্সর বোর্ড বাদ দিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হবে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো একই কাজ করলে তাদেরও একই দশা হবে। ঠাকুরগাঁওয়ে সমাবেশে তিনি কোনো অন্যায় অত্যাচার না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আর সব সংস্কারই এই অন্তর্বর্তী সরকারকে কেন করতে হবে এমন প্রশ্ন রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাহুল রায় রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশের পরদিনই ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকায় একই দিনে 3টি সমাবেশের শুরুটা ছিল হরিপুর উপজেলা ঈদগাঁও ময়দানে। সেখানে দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে সুশৃঙ্খল থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়। ওবায়দুল কাদের সাহেব আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যে পালাতেই হয়, দেশের বাইরে যাব না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায়, আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। রাজধানীতে আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার আজকে তারা সংস্কার করতে চায়, আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারা পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, থাকা না খাবে এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। বিএনপি নেতারা বলেছেন, অর্জিত বিজয় কোনোভাবেই নষ্ট করা যাবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ে যৌন স্বাস্থ্য সচেতনতামূলক টক শো প্রচারের জন্য চুক্তি হয়েছে। চ্যানেল আইয়ের সাথে বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের চুক্তি সই হয়। চ্যানেল আই কার্যালয়ে চুক্তিতে সই করেন চ্যানেল আইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মাসুদ এবং নাগরিক উদ্যোগের প্রজেক্ট কোঅর্ডিনেটর জয়িতা হোসেন। সেই সময় চ্যানেল আই এবং নাগরিক উদ্যোগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় অনুষ্ঠানটির সাফল্য কামনা করা হয়। আমরা নাগরিক উদ্যোগে এবং চ্যানেল আইয়ের সাথে যৌথভাবে এই চুক্তিটা স্বাক্ষর করছি। এটি হচ্ছে রাইট হেয়ার রাইট নাও নামে একটি প্রজেক্ট, অধিকার এখানে এখনই। এটা আমরা মূলত যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করে থাকি এখানে, তরুণদের নিয়ে। তো আমরা যে কাজটা করব, এই টিভি টক শোটা আমরা যেটার জন্য আমরা চ্যানেল আইয়ের সাথে কাজ করছি, এখানে তরুণদের বাংলাদেশের যে যৌন প্রজনন স্বাস্থ্য সেবা এবং অধিকারের ব্যাপারটা আছে। নাগরিক উদ্যোগের সাথে এই প্রজেক্টে চ্যানেল আই সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটা সমাজের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে এবং স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য নিয়ে তাদের এই উদ্যোগ আমাদের অত্যন্ত জরুরি বিধায় আমরা। দেশের মানুষ বন বিভাগকে আর কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলা 2024-এর সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শিশু কিশোরদের প্রাণ, প্রকৃতির শিক্ষা ও সবুজায়নে সম্পৃক্ত করার গুরুত্ব আরোপ করেন বক্তারা। আলিমুল রাজের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে, উজাড় হচ্ছে বনভূমি।
জলবায়ু অভিঘাত এই সংকটকে করেছে আরও ঘনীভূত। এরই ধারাবাহিকতায় জনমানুষকে সবুজায়নে যুক্ত করতে প্রতি বছর জাতীয় বৃক্ষমেলা থাকে নানা আয়োজন। মেলার সমাপনী আয়োজনে অংশ নিয়ে বক্তারা সুস্থতা ও সমৃদ্ধি নিশ্চিতে ব্যাপক সবুজায়নের জোর দেন। শুধু যে বৃক্ষের প্রয়োজন তা নয়, এটি হচ্ছে জীববৈচিত্র্যের আধার এবং আমাদের বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের উপাদান আছে সেটির ভারসাম্য রক্ষা করা, আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখা। এই যে একটি সিটি যদি বাসযোগ্য থাকতে হয় তাহলে কমপক্ষে 20 ভাগ, সারা দেশের জন্য পরিবেশের ভারসাম্যের জন্য আমরা বলি 25 ভাগ, কিন্তু শহর কেন্দ্রিক যদি এই ভারসাম্যটি আমরা বলি তাহলে এটি হচ্ছে 20 ভাগে দাঁড়ায়। সুতরাং ঢাকা শহরের বৃক্ষাচ্ছাদনের পরিমাণটি আমাদের অবশ্যই আরবান ফরেস্ট্রির মাধ্যমে আমাদের 10.5 থেকে আমাদের 20 ভাগে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করা দরকার। বৃক্ষরোপণের বিষয়টি আত্মায় ধারণ করা উচিত উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি দরকার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চাই আমি জানি না, বরং বাংলাদেশটাকে সবুজ করলে, নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের গাছ চেনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি সেরা স্টল ক্যাটাগরিতে 45 জনকে পুরস্কার দেওয়া হয়। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শিল্পনগরী সাভারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। দূষণ নিয়ন্ত্রণ ও বাস্তুতন্ত্র রক্ষায় এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত সচেতন মহলের। বৈশ্বিক উষ্ণতা রোধ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান আয়োজকদের। জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। কার্বন নিঃসরণের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার বিকল্প নেই। এরই অংশ হিসেবে প্রতি বছর সারা দেশে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে। এছাড়া গাছ মাটির ক্ষয় রোধ করে এবং বন্যা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরবর্তী সময়ে এ ধরনের কর্মসূচি আরও বৃদ্ধি করা প্রয়োজন, কারণ এই যে বন্যা হলো, এই বন্যাতে কিন্তু প্রচুর গাছের ক্ষতি হয়েছে এবং যার কারণে আমরা কিন্তু এখন আরও বেশি করে বৃক্ষরোপণ করা উচিত সেই সব অঞ্চলে যেখানে বন্যা হয়েছে। সুতরাং আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আশুলিয়া শিল্পাঞ্চলের বারৈপাড়া, কবিরপুর ও ডিইপিজেড ঘেঁষা সুবন্দি গ্রামের বিভিন্ন রাস্তায় রোপণ করা হয় ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা। বর্তমান সময়ে পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণতা, এই উষ্ণতাকে ঠেকানোর জন্য আমাদের প্রত্যেকে গাছ লাগানো উচিত। এই মৌসুমে আমরা এই বৃক্ষরোপণ অভিযানটি চালিয়ে যাবো। এই গাছটা লাগাইছে যে মাটিটা ধরে রাখবো আর প্রতীকী রক্ষা হবে। গাছ লাগানো এটার জন্য আমাদের অনেক আনন্দ এবং খুশি ব্যাপার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে এবং সৌন্দর্যও দেখা যাবে যে পরিবেশটা খুব সৌন্দর্য। এমন উদ্যোগে শিল্পায়নের দূষণে ধুঁকতে থাকা সাভার অঞ্চলের পরিবেশ পুনরুদ্ধারে গতিশীলতার আশা প্রশাসনের। যে গাছগুলো লাগানো হচ্ছে আমরা সেটাকে স্বাগত জানাই এবং এটা পরিচর্যা নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে প্রকৃতি ও জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের প্রশংসা করি এবং উদ্যোক্তাদেরকে স্বাগত জানাই এরকম একটা মহতী উদ্যোগ হাতে নেওয়ার জন্য। টেকসই উন্নয়ন নিশ্চিত ও বাসযোগ্য পৃথিবী গড়তেই বিকল্প নেই বৃক্ষরোপণের। আশুলিয়া এবং সাভার একটি শিল্পোন্নত এলাকা, ইন্ডাস্ট্রিয়াল জোন, সুতরাং এখানে পরিবেশের
বায়ুমণ্ডলের ক্ষতিটা বেশি হয়। সুতরাং এখানে যদি গাছ না লাগানো হয় তাহলে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হয় না। প্রকৃতি জীবন ক্লাব যে উদ্যোগটা নিয়েছে সাভারবাসীর জন্য এটি অত্যন্ত সময় উপযোগী এবং বেঁচে থাকার জন্য এটি একটি ওষুধ হিসেবে কাজ করবে। সুন্দর এবং সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে দেশ জুড়ে সবুজায়ন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আয়োজকদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দিনে দিনে বিস্তৃত হচ্ছে শহর আর হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্নিগ্ধতা, সজীবতা। ফলে দেয়ালের প্রাচুর্যে ভরে ওঠা শহরে আর আগের মতো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবুজ প্রকৃতির। এরই মাঝে ছাদ কৃষির উদ্যোগগুলো কিছুটা সুরক্ষা দিচ্ছে নাগরিকদের। সেই চেতনায় বাড়ছে ছাদ কৃষি, যেখান থেকে নতুন প্রজন্ম ধারণা পাচ্ছে খাদ্য উৎপাদনের। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। ঢাকার নাখালপাড়া বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা, চারপাশে ভবন আর ভবন। এরই মাঝে ভিন্ন রূপে উঁকি দিচ্ছে ভবনের উপরে গড়ে ওঠা ছাদ কৃষির আয়োজনগুলো। উদ্যোক্তারা বিশুদ্ধ বাতাস এবং নিরাপদ খাদ্যের অনুসন্ধানে যুক্ত হয়েছেন এমন উদ্যোগের সঙ্গে। স্কুল শিক্ষক তসলিমা আক্তার মলি গত 4 বছর ধরে ফুল, ফল আর গাছগাছালির সান্নিধ্যে সময় কাটাতে করেছেন কৃষির এমন আয়োজন। জালি, লাউ, ধুন্দুল, পুঁইশাক খাওয়া হয়েছে অনেক। কাঁচামরিচ ছিল, বৃষ্টিতে গাছটা একটু দুর্বল হয়ে গেছে। বড় সাইজের আম হয়, বেশ মিষ্টি। ফসলের যত্ন কিংবা পরিচর্যা সবই নিজ হাতে করার চেষ্টা থাকে, তবে ব্যস্ততার কারণে সম্প্রতি যুক্ত করেছেন আরেকজন সহযোগীকে। আশার কথা হচ্ছে ছাদ কৃষিকে এগিয়ে নিতে গড়ে উঠেছে এমন পেশাদারি দক্ষ কর্মী। আমি একসময় নিজে সিএনজি অটো রিক্সা ছিল চালাতাম। আমি ড্রাইভিং শিখছিলাম, কোনো পেশা আমার ভালো লাগে না। যখন আমি এই কাজটাতে আসলাম আমার ধ্যান জ্ঞান এটাতে চলে গেল। 20টা বাড়িতে এরকম করেন এখন? আপনি নিজেই করেন না আপনার কোনো সহযোগী? একজন পার্মানেন্ট সহযোগী আছে আর একজন মানে পার্ট টাইম সহযোগী আছে। মহানগরে জন্ম নিয়েও এই উদ্যোক্তা উপলব্ধি করেন কৃষিকে, চেষ্টা করেন নতুন প্রজন্মের মাঝে সবুজের ধারণা পৌঁছে দিতেও। শহরে স্কুলে প্ল্যান্ট সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই আমার স্কুলে আমি দেই। আমাদের একটা সাথে পাঠ্যসূচির ভেতরেই নাকি আপনার নিজে থেকে? এভাবেই গাছ আর ফল ফসল মানুষকে, নগরের মানুষকে টেনে নিয়ে যায় কৃষির কাছাকাছি। যেমন উদাহরণটি তৈরি করেছেন তসলিমা আক্তার মলি। তার এই ছাদ কৃষিটি দেখে বা অনুপ্রাণিত আশেপাশে এর প্রসার ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। এভাবেই সারা বাংলাদেশ একসময় নগরগুলো ছেয়ে যাবে সবুজের আস্তরণে। ঢাকার তসলিমা আক্তার মলির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3টা 5 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ বাংলাদেশ ভারত টেস্ট ক্রিকেট সিরিজ। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আমেজ কাটতে না কাটতেই নতুন এক চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে টেবিলের 4র্থ স্থানে থাকা বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 2 ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে একবার চ্যানেল আই সংবাদে। লেবাননে হিজবুল্লাহর তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে 2 শিশু রয়েছে। আহত হয়েছে প্রায় 3000 মানুষ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই হামলায় সরাসরি যুক্ত বলে জানিয়েছে একাধিক সূত্র। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বিশেষ সাধারণ সভা হয়েছে। বিকেলে রাজধানীর মহাখালীর SKS কনভেনশন সেন্টারে এই সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতেই জাতীয় সঙ্গীত ও 2024-এর গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন অভিনয় শিল্পীরা। সংস্কারের বাংলাদেশে অভিনয় শিল্পী সংঘের সংস্কার নিয়ে আলোচনা হয় সভায়।
লিটল টাটা বিশেষ সংবাদ। রাশিয়ায় এক কৃষক 817 কেজি ওজনের দৈত্যাকার একটি কুমড়া উৎপাদন করেছেন। মস্কোর স্টেট ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে উৎসবে এই কুমড়া দেখা যায়। 28 বছর বয়সী মুস্কোভাইট আলেকজান্ডারের উৎপাদিত কুমড়াটি প্রতিযোগিতায় শীর্ষ পুরস্কার পায়। এছাড়াও 115 কেজি ওজনের তরমুজ সহ নানা ওজনের সবজি এই উৎসবে দেখা যায়। কৃষি সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়িতে সবজি চাষের পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতির ব্যবহার বেড়েছে। কম খরচে অধিক উৎপাদন এবং বিষমুক্ত সবজি চাষ হওয়ায় সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। এতে সবজি উৎপাদনের আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। নোয়াখালীর মুসাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় ছোট ফেনী নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধে তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে সরকারের দ্রুত সহযোগিতার পাশাপাশি অর্থায়নের দাবি জানিয়েছেন তারা। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভিশন এম্পোরিয়ামে শুরু হয়েছে ড্রিম হোম ক্যাম্পেইন। পণ্য কিনলে ফ্ল্যাট, গাড়ি সহ বিভিন্ন পণ্য জেতার সুযোগ সম্বলিত এই ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ RFL এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়াম। সকালে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। ভিশন এম্পোরিয়াম থেকে 5,000 টাকার পণ্য কিনলে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন ক্রেতারা। ক্যাম্পেইন চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম ও তুলে দেওয়া হবে পুরস্কার। আয়োজকরা বলেন, ভিশন এম্পোরিয়ামকে ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। নারী টি20 স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।